পুকুরের মধ্যে বিল্ডিং হবে না, আসলে এই পুকুরটাকে বাস্তু জমি হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ চোখের সামনে এই পুকুরটা ভরাট হবে, ভরাট করে তার উপরে বিল্ডিং তৈরি হবে, কেউ কিচ্ছু বলতে পারবেন না। কারণ ওই যে বোর্ড টাঙানো আছে, যে বোর্ডে পুরসভার কথাও লেখা রয়েছে, সব কিছু নিয়ম মাফিক হয়েছে, এতদিন ধরে লোকে দেখে আসছেন। তাহলে যখন ওখানে নির্মাণ হবে পুকুর বুঝিয়ে, কেউ তো কিছু বলতে পারবেন না। কিন্তু পুকুর দেখিয়ে কি করে জমির বিল্ডিং তৈরি করার আইন পাস করানো হয়, অর্থাৎ বিল্ডিং তৈরি করার লাইসেন্স পার করা যায়। দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, এ তো দেখছি পুকুর, অন্য জায়গায় দেখেছি পুকুর ভরাট হয়, তারপরে সেখানে বিল্ডিং করবে, প্ল্যান হয়। এ তো পুকুর ভরাট করার আগেই প্ল্যান করা হয়েছে যে এই পুকুর ভরাট করে এখানেই বিল্ডিং করব। আমার প্রশ্ন তোমার কাছে, পুকুর দেখিয়ে কি করে নির্মাণ করার জন্য লাইসেন্স পাওয়া যায়? দেখো, অবশ্যই এটা হাওড়া শহর, অবশ্য বলা যেতে পারে হাওড়া শহরের নাম হয়ে গেছে আজব গায়ের আজব কথা। তার কারণ এখানেই সম্ভব এটা একেবারে নিয়ম মেনে বেনিয়ম করা। নিয়ম মানে কিরকম, যখন কোনো বিল্ডিং করতে হয় সেখানে তার প্রপোজাল যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানটা সর্বসমক্ষে আনতে হয়, আর সেই প্ল্যান সর্বসমক্ষে এনে বেনিয়মের কাজ শুরু করেছে একদল কি বলবো মাটি মাফিয়া বা জমি মাফিয়ারা। সেই জমি মাফিয়ারা হাওড়া পুরসভার 38 নম্বর ওয়ার্ড সীতানাথ ব্যানার্জি লেনে একেবারে পুকুরের সামনে সেখানে বোর্ড লাগিয়ে দিল। বোর্ড লাগিয়ে কি বললো, সেই পুকুরটা নাকি বাস্তু জমি। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, হয়তো আমি এখন যদি জলে নামতে পারতাম তোমাকে আমি দেখাতে পারতাম কতটা জল রয়েছে। 100 বছরের পুরনো এই পুকুর, যারা কিন্তু 100 বছরের পুরনো পুকুর। দেবাশিস সঙ্গে থাকো, 100 বছরের পুরনো পুকুর। স্থানীয়রা কি বলছেন শুনুন। স্থানীয়রা বলছেন এই পুকুর নিয়ম করে পরিষ্কারও করে পুরসভা। মানে আমরা খুব চিন্তায় আছি। এটা একটা, যাই হোক, কর্পোরেশন থেকে অনেক এটা নিয়ে 4 বার না 5 বার পরিষ্কার হলো। এবার যেহেতু কর্পোরেশন করেছে, এখন কিছু করতে পারছে না, এখন নানাভাবে নানা অজুহাতে চেষ্টা করছে। ওই যে বোর্ডটা লাগিয়েছে এখানে, বলুন তো, ওদের প্ল্যান হয়ে গেছে, এটা ডাঙা, ওরা এবারে ওটা বিল্ডিংটা করবে, এটা বুঝিয়ে বিল্ডিংটা শুরু করবে। আজব কাণ্ড। যে পুকুর পুরসভা নিয়ম করে পরিষ্কার করে, সেই পুকুরই বুঝিয়ে সেখানে হবে বহুতল, আর তারও আইন পাশ হয়ে গেল বা লাইসেন্স বেরিয়ে গেল ওই পুরসভা থেকেই। কি করে সম্ভব দেবাশিস? অবশ্যই দেখো, এই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠছে যে এই বোর্ড টাঙানো হয়েছে যেখানে LBS অর্থাৎ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সার্ভেয়ার যে আধিকারিক রয়েছে তার নাম দিয়ে বিল্ডিং প্রপোজাল বা সেখানে বোর্ড লাগাতে হয়, সেই নামটাও তার রয়েছে। পুরসভার মুখ্য প্রশাসকের দাবি এরকম কোনো অনুমতি দেওয়াই হয়নি, অর্থাৎ যারা এই বেনিয়ম করছে তারা পুরসভার নামে মিথ্যে প্রচার করে এই জমিকে দখল করা বা পুকুরকে ভরাট করার কাজ চালাচ্ছে, এবং সেটি দিনে দুপুরে বা রাতের অন্ধকারে। এই যে পুকুর পরিষ্কার করে আবর্জনাগুলো তোলা হয়েছিল, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেখানে আছে, সেই আবর্জনাগুলিকে আবার পুকুরে ফেলে দেয়। ফলে পুরসভা একের পর এক বার করে এই পুকুর পরিষ্কার করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। তবে এই যে বোর্ড লাগানো হলো পুরসভার নামে, তাহলে কি করে পুরসভা চুপ করে বসে আছে? তাহলে পুরো প্রশাসক যারা রয়েছেন দেবাশিস, যারা পুরো প্রশাসক রয়েছেন তাদের বক্তব্য একবার শোনা যাক। পুরসভা কি বলছে, তারা আদৌ জানেন কিনা যে এখানে একটা জলজ্যান্ত বোর্ড টাঙানো রয়েছে সবার দেখার জন্য, যেখানে পুরসভার নিয়ম মানা হয়েছে, পুরসভার অনুমতি নেওয়া হয়েছে, লেখা আছে। পুরসভা কি বলছে একবার দেখা যাক। যেটা পুকুর বলে পুরসভা পরিষ্কার করেছে, সেখানে পারমিশন দেবে না বিল্ডিং করার, তাহলে তো পুরসভা কেন পরিষ্কার করবে ওয়াটার বডি? বিল্ডিং প্ল্যানের আমাদের কাছে কোনো ছবি নেই। এবার কেউ যদি ওখানে নিজের নাম করে লিখে দেয় যে এখানে প্রপোজড আমার বিল্ডিং হবে, এটা কমপ্লিটলি বেআইনি কাজ। যে বা যারা ওই নোটিশ লাগিয়েছে ওখানে বিল্ডিং হবে, আমরা তাদের খুঁজে বার করবো কারা নোটিশ দিয়েছে, এটা তো হতে পারে। দেবাশিস, পুরসভার নাম বদনাম করে কেউ কাজ করছেন, পুরসভা তো নিশ্চয়ই পদক্ষেপ করবে, কিন্তু আমি এখানে জানতে চাইবো যে এই যে ভদ্রলোক যিনি বিল্ডিং তৈরি করছেন, তার নাম জল করছে ওখানে, যিনি দাবি করছেন বোর্ডের মাধ্যমে,
যে পুরসভা থেকে সব পেপার ক্লিয়ার করা হয়েছে এবং ওটা পুকুর নয়, ওটা নাকি বাস্তু জমি, তিনি এই এত বড় জোচ্চুরিটা করার সাহস পেলেন কোথা থেকে? এই কারণেই জানতে চাইছি যে যদি এতটা জুচ্চুরি করার সাহস থেকে থাকে তাহলে ধরে নিতে হবে এর পিছনে কোনো মাথা আছে, প্রভাবশালী কেউ আছে, না হলে এত বড় জোচ্চুরি করার সাহস পান কি করে? তো যদি প্রভাবশালী কেউ থেকে থাকে, সত্যি কি পুরসভা ব্যবস্থা নিতে পারবে? দেখো, অবশ্যই, কিন্তু বারবার করে স্থানীয় বাসিন্দারা বলছে এর পিছনে অবশ্যই কারোর কোনো প্রভাবশালীর হাত রয়েছে। দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকার এই অংশে এরকম কিন্তু বহু ঘটনা ঘটছে, যেখানে কিন্তু অন্তত তদন্ত করে দেখা যাচ্ছে কেউ না কেউ, অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বিধায়কের আশেপাশের লোক, কেউ না কেউ রয়েছে। অবশ্যই এক্ষেত্রেও রয়েছে। তবে যিনি এই মালিক, তার যেটা আমরা বারবার করে তার বাড়িতে চেষ্টা করেছিলাম দেখা করার, কিন্তু তিনি পরিষ্কার করে কিছু জানাননি, কথাও বলতে পারেননি। তবে একটা জিনিস জানিয়েছেন, যা করেছে প্রমোটার করেছে, অর্থাৎ তার দাবি যে প্রমোটারকেই জমি দেওয়া হয়েছিল। সেই প্রমোটার নাকি আচ্ছা, তার নাম জল করছে, তিনি কিছু জানেন না, তিনি কিচ্ছু জানেন না, যা জানেন এখন প্রমোটার। না, এবার প্রমোটারকে ধরো। যাই হোক, কি পদক্ষেপ করা হয় নজর থাকবে আমাদের, তার কারণ রাতারাতি পুকুরের সামনে একটা বোর্ড লাগিয়ে সেটাকে বাস্তু জমি করে দেওয়া হলো, এরকম তো হতে দেওয়া যায় না। আসুন এবার আপনাদের একটা স্টেশন দেখাই। এই স্টেশনের ছবি দুদিন আগেও আপনাদের দেখিয়েছিলাম, সেই যে যাদবপুর স্টেশন, মনে আছে আপনাদের? যেখানে টিকিট কাউন্টারে একটা মাত্র টিকিট কাউন্টার, যার জন্য লম্বা লাইন পড়তো কাউন্টারে, হু হু করে ট্রেন যায় রোজ, প্রচুর মানুষ। দক্ষিণ শাখা, শিয়ালদা দক্ষিণ শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এই যাদবপুর স্টেশন, এবং ট্রেন এত বেশি যায় তার মাঝখান দিয়ে লাইন পারাপার করা হেবি বড় বিপদ। কিন্তু বাধ্য হয়ে মানুষ, ওই দেখুন কিভাবে লাইন পার হচ্ছে, দেখছেন? একটা ট্রেন গেলেই আরেকটা ট্রেন আসার মাঝখানে সময়টুকুতেই টুক করে পার হয়ে যেতে হবে। আপনার বয়স 20 হোক, 30 হোক, 80 হোক, বেরোতে হবে আপনাকে ওইভাবেই। আচ্ছা, এইভাবে কেন পার হচ্ছেন? একটা সাবওয়ে করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? তাহলে তো আর এইভাবে রেল লাইন পার হতে হয় না। সাবওয়ে আছে, কিন্তু সাবওয়েটা দেখুন তো, একদম গোড়ালি ডোবা জলে সারা বছর এইভাবেই জল থই থই সাবওয়ে, তার সঙ্গে আবর্জনা, তার সঙ্গে মদের বোতল, এই হলো সাবওয়ে। তাহলে এই সাবওয়ে দিয়ে মানুষ যাবেন কি করে? প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পার হয়েই তো যেতে হবে। কিন্তু কেন? প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, এই সাবওয়ে কতদিন আগে তৈরি হয়েছে এবং সাবওয়ের এই হাল কেন? মানে মানুষ যান না বলে এই হাল, নাকি এই হাল হয়ে গেছেন বলে মানুষ যেতে পারছেন না? না, এই সাবওয়ে যখন তৈরি হয় 2013-14 সালে, তখন সাধারণ মানুষ এই সাবওয়েই ব্যবহার করতেন। কারণ এই যেখানে পালবাজারের কাছে যাদবপুর স্টেশন থেকে উত্তর দিকে ঢাকুরিয়ার দিকে যেতে কিছুটা গেলেই এই সাবওয়ে, অর্থাৎ এই গেটটা পড়ে। এখানে একটি রেল গেট ছিল, একটা সময় এখানে রেল গেট ছিল, স্থানীয় বাসিন্দারা বলছেন, এবং সেই রেল গেট দিয়ে যেমন ছোট গাড়ি পার হতো, সাধারণ মানুষ যাতায়াত করতেন, এবং তারপর সেখান দিয়ে বাস রুট পর্যন্ত ছিল, এবং সেইখানে গেট নামানো নিয়ে একটা ঝামেলা হয়। তারপর সেই গেট বন্ধ হয়ে যায়, মারধর করা হয় সেই গেটম্যানকে, এবং পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, ওই গেটটাই বন্ধ করে দেওয়া হয়। তারপর আবার স্থানীয় বাসিন্দাদের দাবি, রেল কর্তৃপক্ষ বাধ্য হয় সাবওয়ে তৈরি করতে। কিন্তু সাবওয়ে তো তৈরি হয় 2013-14 সালে, সাবওয়ে তৈরি হয়েছে, কিন্তু একদিকে পালবাজার, একদিকে অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং 8B বাস স্ট্যান্ড, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ, সেই পথে সাবওয়ে তৈরি হয়। আচ্ছা দেবাশিস, এলাকার মানুষ কি বলছেন এই সাবওয়ে নিয়ে একবার শুনি, তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি। যে উদ্দেশ্যে সাবওয়ে করা হয়েছিল সেই উদ্দেশ্য হচ্ছে না তো, বেশিরভাগ সময় জল জমে থাকে সাবওয়ে। লাখ লাখ টাকা খরচা হয়। হ্যাঁ, আর এই নিয়ে আমরা রেলওয়ে, আরপিএফ এবং এদেরকে অনেকবার কমপ্লেন করেছি। তারা বলছে আমাদের কিছু করণীয় নেই, আমরা কিছু, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে যোগাযোগ করুন, আমরা কিছু করতে পারবো না। আর আমাদের রেলের লোকও নেই রেগুলার পরিষ্কার করা জলের। এই ঝুঁকি নিয়ে পারাপার অ্যাক্সিডেন্ট তো লেগেই থাকে। আর বিশেষ করে যারা বয়স্ক লোক, এই যে ডিঙিয়ে ঘিরে দিয়েছে, ডিঙিয়ে যেতে হয়, যে কোনো সময় পড়ে যাচ্ছে, রেল লাইনে পড়ে যায়, খুবই রিস্কি। অথচ কলকাতা শহরের মধ্যে যে এরকম থেকে এইরকম হতে পারে,
এটা ভাবা যায় না। এইটা আমাদের দাবি, পরিষ্কার করে উঠুক, তাহলে আমরা উঠতে যাব না। এইটাও তো ভয় আমাদের। হ্যাঁ। বিশ্বজিৎ, তুমি বলছিলে যে 2013 সালে এই সাবওয়ে তৈরি হয়, মানুষ তখন এটা দিয়ে যাতায়াত করত, তা হঠাৎ করে যাতায়াত বন্ধ হয়ে গেল কেন? মাত্র 2 বছরের সেই সুখের যাতায়াত বন্ধ হয়ে যায়, কারণ এই জল, অর্থাৎ এই সাবওয়েতে চুইয়ে চুইয়ে জল আসে এবং জল ভর্তি হয়ে যায়। পাম্পিং স্টেশন ছিল একটা, যেটা সেন্সার, যে জল হলেই সেই পাম্প চালিয়ে সেই জল তুলে দেওয়া হতো, কিন্তু সেই জল পাম্পও খারাপ হয়ে গেছে। অর্থাৎ কিছুদিন 2 বছর যাওয়ার পর সেখানে জল জমা শুরু হয়, তারপর রেল কর্তৃপক্ষ পাম্প আনে, কিন্তু সেই পাম্পও এখন অকেজো। অর্থাৎ এই যে সিস্টেম, সেই সিস্টেমটাই এখন সাবওয়েটাই এখন যাতায়াতের পক্ষে সাধারণ মানুষের অনুপযুক্ত হয়ে গেছে। আর তাই বাধ্য হয়ে রেল লাইন পার হয়ে গিয়ে রেলের যে ব্যারিকেড দেওয়া আছে সেটাকে ডিঙিয়ে সাইকেল ঘাড়ে করে সেখান দিয়ে পার হতে হয়। আগে সন্তোষপুর, পালবাজার সমস্ত এলাকার বাসিন্দারা তারা এখান দিয়ে যেতেন, কিন্তু এখন সুকান্ত সেতু হওয়ায় সন্তোষপুরের বাসিন্দারা যান, কিন্তু পালবাজার সহ যাদবপুরের একটা বড় অংশের বাসিন্দারা তারা কিন্তু এই জায়গা দিয়ে কষ্ট করেই যাতায়াত করেন। অর্থাৎ হয় জলে পা ভিজিয়ে, নোংরা জলে পা ভিজিয়ে যেতে হবে, এবং সেই সাবওয়ে সন্ধ্যের পর সেখানে আমরা দেখছি যে সেখানে মদের বোতল। বিশ্বজিৎ, রেল তো সবই জানে, তাহলে রেলের সিপিআরও কি বলছেন? পরিষ্কার তো করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যদি এটা কোনো কারণে অপরিষ্কার আছে সেটা দেখে নেওয়া হবে, সেটা করে দেওয়া হবে। বিশ্বজিৎ, পরিষ্কার তো করা হচ্ছে উনি তো বলছেন, কিন্তু কাজ যে হচ্ছে না তাও তো উনি দেখতে পাচ্ছেন। তাহলে এই সাবওয়েকে পুরনো হালে ফিরিয়ে দেওয়ার উপায় কি? কারণ সাবওয়ের জায়গায় রয়েছে, আর মানুষের সেই দুর্ভোগ আগে যেমন ছিল তেমনই রয়ে গেছে। অর্থাৎ বারবার পরিষ্কার করা হয়, বারবার বললে তবে সেই জল পাম্প করে তোলা হয়। আর এইটাই যদি নিয়মিত করা হয়, বা সেখানে সেন্সার বসিয়ে যে জল জমলেই সেটাকে পাম্প করে নেবে অটোমেটিক, এই যে সিস্টেমটা ছিল শুরুর দিকে, সেই রকম সিস্টেম যদি করা হয়, তাহলে অবশ্যই এখানে স্থানীয় বাসিন্দাদের একটা দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার সুরাহা হতে পারে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে তারা অন্তত বিশ্বজিৎ, অন্তত এই খবর দেখার পর যদি কিছুটা হলেও নড়নচড়ন হয়, কারণ নড়নচড়ন হয় খবর দেখালে। আমরাই দেখিয়েছিলাম